নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি অভিজ্ঞতার সঙ্গে প্রথমেই যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো। ঝড়েও আবাস রাজনীতির আঁচ। সামনে উত্তরবঙ্গের 3 জেলায় নির্বাচন। তার আগে ঝড়ে দুর্গতদের পাশে দাঁড়িয়ে জনসমর্থন আদায়ে মরিয়া সব পক্ষই। ঝড়েও আবাস রাজনীতি। সব ব্যবস্থা করে দেবো। আগে ফিরে আসুন, ঘর বাড়ি সংসার এসব নিয়ে আগে দ্রুত সুস্থ হয়ে উঠুক। আমি ডাক্তারবাবুর সাথে কথা বলেছি, ডাক্তারবাবু বলে ঝড় তো উত্তরবাংলা শুরু হচ্ছে, ঝড় ভোট ওদিক থেকে শুরু হচ্ছে, বিজেপির ঝড় শুরু হয়ে গেছে, তাতে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। যে একটা ঝড় নিয়ে যারা, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে যারা হাসি ঠাট্টা করছে, ব্যঙ্গ বিদ্রুপ করছে, তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে, ঘূর্ণিঝড় নিয়ে কি বলবেন। সে বলেছে বিজেপির ঝড় চলছে, সেই জন্য সব জায়গায় লন্ডভন্ড হওয়া শুরু হয়ে গেছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। ঝড়ে লন্ডভন্ড উত্তরবঙ্গ, সেই ঝড় নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। ঝড়ের দাপটে ভেঙেছে প্রায় 1,500 বাড়ি, হয়েছে প্রাণহানি। কিন্তু এই বিপর্যয়েও থামছে না তৃণমূল বিজেপির রাজনৈতিক চাপানুতোর। ঝড়ে আর্তদের পাশে থাকতে ময়দানে সবাই। আজকে যদি আবাস হতো, এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না, এদের মাথার উপর এই আঘাত আসতো না, এই চোট লাগতো না। এর দায় কার? এর দায় একমাত্র হচ্ছে কেন্দ্র সরকার এবং বিজেপি নেতাদের। পাল্টা তৃণমূলের দুর্নীতিকে নিশানা বিজেপির। একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। আমি তাদের প্রশ্ন করেছিলাম, নরেন্দ্র মোদীজি রাজধর্ম পালন করে 42,000 কোটি টাকা দিয়েছেন, 45 লক্ষ বাড়ি তৈরি হয়েছে বলে পিসিমণি লিখে পাঠিয়ে দিয়েছেন। আর গ্রামগুলোতে শুধু কাঁচা বাড়ি আর টিন, একটাও পাকা বাড়ি নেই। চোর তৃণমূল আপনাদের সব গাড়িগুলো খেয়ে ফেলেছে। 19 এপ্রিল উত্তরবঙ্গের 3 জেলায় ভোট। ভোটকে পাখির চোখ করে এখন তাই আর্তদের পাশে দাঁড়াতে সক্রিয় সব শিবিরই। কলকাতা টিভি। মাত্র কয়েক মিনিট, তারপরেই আর চেনা যাচ্ছে না এলাকা। তুমুল ঝড়ে লন্ডভন্ড ঘর বাড়ি নিশ্চিন্তের আশ্রয়। ঠাঁই হারা হয়ে একেবারে পথে বসেছেন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকার মানুষ। প্রশাসনের আশ্বাস সত্ত্বেও মাথায় হাত মানুষের, কারণ ফের লড়াই শুরু করতে হবে শূন্য থেকে। কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি ও ময়নাগুড়ির একাংশ। কোন কোন এলাকা ক্ষতিগ্রস্ত? জলপাইগুড়ি থানার পাটকাটা, পাহাড়পুর, খারিজা এবং জলপাইগুড়ি শহরের বেশ কিছু এলাকা। ময়নাগুড়ি থানার বার্নিশ, ধরমপীর, মাধবডাঙ্গা 2 নম্বর। 6টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 1,500 বাড়ি ক্ষতিগ্রস্ত। ঝড়ে 4 জনের মৃত্যু, জখম অন্তত পক্ষে 180 জন। ছেলে ব্যবসা করে, সবগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, একদম ভেঙে নিয়ে গেছে। মেশিন নিয়ে গেছে, ডিজের মেশিন, ডিজের বক্স টক্স সব উড়ে নিয়ে গেছে। আর বাড়ি ঘর ভেঙে সব শেষ, একটা টিন টুন কিচ্ছু নাই। আমাদের 4টা ঘর। মেয়ে অসুস্থ, মেয়েকে ময়নাগুড়ি হসপিটাল থেকে জলপাইগুড়ি হসপিটালে রেফার করা হয়েছে। জলপাইগুড়ি হসপিটালে আসে মেয়ের কাছে, এমনকি আমি পৌঁছাইতে পারতেছি না। বন্যায় প্রতি বছরই ক্ষতির মুখে পড়েন উত্তরবঙ্গের মানুষ, কিন্তু রবিবারের এই ঝড়ের জন্য প্রস্তুত ছিলেন না তারা। মুহূর্তে ঝড়ে একেবারে তছনছ হয়ে গিয়েছে সংসার। অসংখ্য পরিবার এখন খোলা আকাশের নিচে। রাতে সেভাবে ক্ষয়ক্ষতি আঁচ না করা গেলেও সোমবার সকালে লন্ডভন্ড পরিস্থিতির সামনে এসেছে। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মাথা গোজার ঠাঁই। কোথায় থাকবেন, কি খাবেন, দিশেহারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। কালকে ঝড় হয়েছিল, ঝড়ে এই যে দুন ভেঙে গেছে, ঘর বাড়ি সব ভেঙে গেছে। এখন কি অবস্থা? ভাঙা ঘরে পড়ে আছি। ঝড় আর শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়ে যায় আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক এবং কুমারগ্রাম ব্লকের বিস্তীর্ণ এলাকা। উপড়ে যায় বহু বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমার। শুধুমাত্র আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের পাতলাখাওয়া, চকুয়াখেতি, খড়খড়িয়া, সোনাপুর, বাবুরহাট, চিলাপাতা এবং তপসিখাতা এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে 1000 কাঁচা ও পাকা বাড়ি। শিলাবৃষ্টির তোড়ে ছাতরা হয়ে যায় অগুন্তি বাড়ির টিনের চাল। উপড়ে যায় প্রচুর গাছ। বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়ায় অন্ধকারে ডুবে যায় আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের সিংহভাগ এলাকা। ঝড়ের অবস্থা হয়েছে, কিছু বলতে পারি না। বাচ্চা কাচ্চা নিয়ে যেভাবে থাকবো, মানে থাকার কোনো অবস্থাই নাই। পরে তো কি করে যে বাঁচলাম, ভগবানের এখন গোবিন্দের চক্র।
মানে কোনো রকম আর কি বেঁচে গেছি। দুর্যোগের পর এলাকা ঘুরে গেছেন খোদ মুখ্যমন্ত্রী, গেছেন রাজ্যপাল, বিরোধী দলনেতাও। মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ শুরু করেছে প্রশাসন, তবে ক্ষতিগ্রস্তদের মনে শান্তি নেই। কয়েক মিনিটের মধ্যে বেঘর হয়েছেন যারা, আশ্রয়ের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা নিশ্চিত হবেন কিভাবে? জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার থেকে কৌস্তব ভৌমিক ও পিনাকি চক্রবর্তী রিপোর্ট, কলকাতা টিভি। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ দেবাশিস ধর। বীরভূমের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর একসময় বীরভূমেরই পুলিশ কর্তার পদে ছিলেন, এখন তিনি প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন এবং তারই মুখোমুখি হয়েছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। তিনি কি বলেছেন আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে শোনাবো আপনাদের। দা, আপনি বোলপুরের এসডিপিও ছিলেন। আজ থেকে 20 বছর আগে নোবেল চুরি হয়েছিল। সিবিআই তদন্ত প্রক্রিয়া করেছিল, তারা আদালতে গিয়ে বলেছিল যে কোনো ক্লু পাচ্ছি না, আমরা এই ইনভেস্টিগেশন ক্লোজ করে দিচ্ছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সিবিআই ইডি অতি সক্রিয়তা, এই যে নোবেল চুরি, নোবেল উদ্ধার করতে পারলো না একজন প্রাক্তন আপনি আইপিএস অফিসার, সিবিআইয়ের ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, একটা কথা বলি, কোনো চুরির তদন্ত, যে কোনো কেসের তদন্ত যখন হয়, ইনভেস্টিগেটিং এজেন্সি সর্বতোভাবে চেষ্টা করে যে তার কি ঘটেছে ফ্যাক্টসটাকে রিভিল করা। সেক্ষেত্রে যে গভর্নমেন্ট ছিল তাদের সিবিআই যখন ইনভেস্টিগেশন করেছিল, আমি জানি না সেই গভর্নমেন্ট কতটা মানে নিজেদের তাদের সিবিআইয়ের ওপরে, সিবিআইয়ের যে অফিসাররা যারা ছিলেন তাদের ওপরে কতখানি ওয়াচ ডগ হিসাবে কাজ করেছেন। নিঃসন্দেহে প্রচেষ্টা সিবিআই করেছিল, কিন্তু ফাইনাল আউটকামে এসে পৌঁছয়নি। কিন্তু এখানে যেটা বলছেন, এখানে তো পাবলিক ডকুমেন্টসে সব কিছু এক্সপোজড। কে কার থেকে টাকা নিয়েছে, কিভাবে চুরি হয়েছে, কারো অ্যাকাউন্টে 500 কোটি, 1000 কোটি, 168 কোটি, 200 কোটি, এ তো ঘরের থেকে 51 কোটি টাকা রিকভারি, 5 কিলো না কত 13 কিলো সোনা। তো প্রতিদিনই আমরা যেটা দেখতে পাচ্ছি, আর যে রাজ্যে মিড ডে মিলের খাবার চুরি হতে পারে সেখানে আপনি বলতে পারেন, মানে এর মানে কি? তাহলে আমি মনে হয় পরবর্তীকালে একটা পিআইএল ফাইল করব যে চুরি আমার সাংবিধানিক অধিকার, আমাকে চুরি করাটা স্বীকৃত করে দাও। তাহলে আমাদের যে ট্যাক্স পেয়ারদের যে টাকা, গরিব মানুষের টাকা, সেটা একটা মানুষকে আমি 1000 টাকা দিয়ে তার মুখ বন্ধ করে দিলাম আমি 1000 কোটির মালিক হওয়ার জন্য। আমরা এটাকে মেনে নেব না, আমাদের দল এটাকে করে না। সর্বতভাবে সিবিআই, ইডি একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি, তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে, কিন্তু তারা যদি কাজ না করে আমাদের তাদের কর্মপদ্ধতির ওপরেও আমাদের যথেষ্ট তাদের আন্দোলন থাকবে, তারা যাতে সঠিকভাবে চোরকে ধরতে পারে।